নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। পশু পাচারকারীদের ট্রাক পিষে দিল কর্মরত পুলিশ অফিসারকে, হাড়হিম করা ঘটনা যোগীরাজ্যে। পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার কেন, ব্যাখ্যা দিলেন অভিষেক। অপারেশন সিঁদুরের পরে ভারতের দিকে পারমাণবিক মিসাইল ছোড়ে পাকিস্তান, সফলভাবে এটি প্রতিহত করে ভারত, খবর নিশ্চিত করল সেনাবাহিনী। বিরোধীরা গাল দেয়, আলুর চপ করে তিনতলা বাড়ি বানাচ্ছে লোকে, শিল্পোদ্যোগীদের উৎসাহ মমতার। পুলিশের নোটিশটা কুকুরের লেজে বেঁধে দিতে বলুন, বলল শুভেন্দু। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। পশু পাচারকারীদের ট্রাক পিষে দিল কর্মরত পুলিশ অফিসারকে, হাড়হিম করা ঘটনা যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের জৌনপুরে একটি হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এসেছে। কর্তব্যরত অবস্থায় এক পুলিশ অফিসারকে বেপরোয়া ট্রাকের তলায় পিষে মেরে ফেলার অভিযোগ উঠেছে পশু পাচারকারীদের বিরুদ্ধে। পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করার সময় এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে, যা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহত পুলিশ অফিসারের নাম দুর্গেশ কুমার সিং। জানা গিয়েছে, গত রাতে তিনি জৌনপুর এলাকায় ডিউটিতে ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধের দায়িত্বে ছিলেন তিনি। আচমকাই ব্যস্ততম রাস্তায় ঢুকে পড়ে পশু বোঝাই একটি পিকআপ ট্রাক। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও তার সঙ্গীরা পুলিশের চোখ এড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সরু রাস্তা দিয়ে বেপরোয়াভাবে পালানোর সময় ওই কর্তব্যরত পুলিশ অফিসার দুর্গেশ কুমার সিং ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা ট্রাকটি তাকে সজোরে ধাক্কা মেরে ট্রাকের তলায় পিষে দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই পুলিশ অফিসার। সহকর্মী এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় থাকা বেশ কিছু পথচারীও আহত হন বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্ত পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহ দুজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তব্যরত পুলিশ অফিসারের এমন মর্মান্তিক মৃত্যুতে উত্তরপ্রদেশের পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই নৃশংস ঘটনা প্রশাসনের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশের ঝুঁকির দিকটি আবারও সামনে এনেছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনা প্রমাণ করে যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ কর্মীদের প্রতিদিন কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার কেন, ব্যাখ্যা দিলেন অভিষেক। পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দরবারে সন্ত্রাসের প্রমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে তৈরি হয়েছে সর্বদলীয় এক প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ মুখপাত্রদের নিয়ে তৈরি এই দল বিভিন্ন দেশে ঘুরে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খোলার দায়িত্বপ্রাপ্ত। সেই দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র। এই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কিন্তু পরদিনে তৃণমূলের তরফে ইউসুফের ওই প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে। এ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কারণ ব্যাখ্যা করে দিলেন। এ নিয়ে অভিষেকের স্পষ্ট বক্তব্য, তৃণমূলের তরফে কোনো প্রতিনিধি যাবেন তা একমাত্র তৃণমূলই ঠিক করবে। বিজেপি তা ঠিক করার কে? ইউসুফকে এই দলে অন্তর্ভুক্ত করার আগে তৃণমূলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর, মত অভিষেকের। সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, পেহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের সমস্ত পদক্ষেপের পাশে তৃণমূল থাকা সত্ত্বেও কিভাবে এক বিন্দু আলোচনা না করে দলের প্রতিনিধির নাম ঠিক করলো বিজেপি। দৈত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত, এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে 5 জনের নাম আমরা দেব, কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, তৃণমূলই একমাত্র দল যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ইস্যুতে কেন্দ্রকে সব রকম সমর্থন জানিয়েছে।
স্রেফ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে শনিবার রাতে কিরেন রিজিজু ফোনে ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফরের বিষয়টি জানান। দিনক্ষণ জানিয়ে তৃণমূল সাংসদের কাছ থেকে পাসপোর্ট নম্বর সহ নানা প্রয়োজনীয় তথ্য নেন রিজিজু, কিন্তু পরদিনে তৃণমূল সূত্রে জানা যায় ইউসুফ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে পাক বিরোধী বিদেশ সফরে যাচ্ছেন না। তৃণমূলই তার নাম প্রত্যাহার করেছে। তখনই গুঞ্জন শুরু হয়েছিল কি কারণে এমন সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে পরে বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের সুরক্ষার স্বার্থে কেন্দ্র যে পদক্ষেপ নেবে রাজনৈতিক মতভেদ ভুলে আমরা তা সমর্থন জানানোর নীতিতে বিশ্বাসী। বিদেশ নীতি কেন্দ্রের বিষয়, কেন্দ্রই তা নিয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তবে এদিন অভিষেক আসল কারণ ব্যাখ্যা করলেন। তার কথায় কাউকে ছোট না করেই বলতে চাই, ওই প্রতিনিধি দলে এমন একজনের থাকা উচিত যিনি সব দিক থেকে দলকে ভরসা জোগাতে পারবেন। দলের কি নীতি, আভ্যন্তরীণ বিষয়, সর্বভারতীয় বিষয়ে ব্যাখ্যা যিনি যথাযথভাবে দিতে পারবেন। অপারেশন সিঁদুরের পরে ভারতের দিকে পারমাণবিক মিসাইল ছোড়ে পাকিস্তান। সফলভাবে এটি প্রতিহত করে ভারত, খবর নিশ্চিত করল সেনাবাহিনী। ভারতীয় সেনা রবিবার নিশ্চিত করেছে যে পাকিস্তান ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিসাইল ভারতের দিকে ছুড়েছে। তবে ভারতের অত্যন্ত উন্নত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে সফলভাবে প্রতিহত হয়েছে, যা ভারতে ভয়ঙ্কর কোনো ক্ষতি হওয়ার থেকে রক্ষা পেয়েছে। ভারতীয় সেনার পশ্চিমী কমান্ডের দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে এই মিসাইল আক্রমণের দৃশ্য বা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একটি বিপজ্জনক ক্ষেপণাস্ত্র সময় মতো আটকানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর মতে পাকিস্তান একটি শাহিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা একটি স্থলভিত্তিক মাঝারি রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের যুদ্ধ হেড বহন করতে সক্ষম। যদিও এই বিশেষ ক্ষেপণাস্ত্র একটি অপারমাণবিক পদার্থে সজ্জিত ছিল, তবু এর ব্যবহার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এটি বিভিন্ন ধরনের ধ্বংস করতে পারে। ভারত দ্রুত এটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্রটি S-400 ট্রিম্ফ সিস্টেম ব্যবহার করে ভেঙে ফেলা হয়, যা রাশিয়াতে নির্মিত এবং বিশ্বে অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। S-400 সিস্টেমটি 3টি মূল উপাদানের মাধ্যমে কাজ করে: মিসাইল লঞ্চার, একটি উচ্চ দক্ষতার রাডার এবং একটি কমান্ড সেন্টার। এটি কেবল বিমানই ধ্বংস করতে পারে না, বরং শাহিনের মতো দ্রুত গতির ব্যালিস্টিক মিসাইলগুলো ধ্বংস করতে পারে। বিরোধীরা গাল দেয়, আলুর চপ করে 3তলা বাড়ি বানাচ্ছে লোকে। শিল্পোদ্যোগীদের উৎসাহ মমতার। বরাবরই ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শিল্প, চপ শিল্প, কচুরিপানা শিল্প, এমনকি কাশফুল শিল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল চপ শিল্প নিয়ে শুধু কথা নয়, এবার নিজেই চপ বিক্রি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লক্ষ্য কেবল বেকারত্ব দূরীকরণ, বাড়িতে বসে ছোট ছোট বিনিয়োগ করে যাতে সহজেই উপার্জন করা যায়। গ্রাম বাংলায় গিয়ে সে পথ বাতলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা নিয়ে বিরোধীরা তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু ভবনে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিক সভার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যেই বললেন, ছোট দোকান করতে বললে বিরোধীরা গালি দেয়, কিন্তু ছোট দোকান করে কিভাবে জীবনে উন্নতি করা যায় তার উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আলুর চপ বেগুনের দোকান দেখেছি, ছোট দোকান চালিয়ে 3তলা বাড়ি বানিয়েছি। আমি দেখেছি ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়। শিল্পোদ্যোগীদের উদ্দেশ্যেই তিনি প্রশ্ন করেন, চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনো? ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, বহু মানুষের সংস্থান। মমতা বলেন, উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল, আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না। মূলত মুখ্যমন্ত্রী এদিনও এটাও বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে অল্প পুঁজি দিয়েও পরিশ্রমের মধ্য দিয়ে ব্যবসা দাঁড় করানো যায়। এই বাংলাতেই তার একাধিক উদাহরণ রয়েছে, তুলে ধরলেন মমতা। পুলিশের নোটিশটা কুকুরের লেজে বেঁধে দিতে বললেন শুভেন্দু। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের পুলিশি তলবে হাজিরা না দিতে পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ির বানারহাটে তিরঙ্গা যাত্রায় যোগদান করতে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে কথা বলেন তিনি। শুভেন্দুবাবু বলেন,
ওই নোটিশটা কুকুরের লেজে বাঁধতে বলুন। গত বৃহস্পতিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরের দিন আক্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হয় বিধাননগর উত্তর থানায়। রবিবার তলবের চিঠি পাঠানো হয় 5 শিক্ষককে। সোমবার বেলা 11টার মধ্যে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের এক নেতা জানান, পুলিশের তলবে শিক্ষকরা হাজিরা দেবেন, তবে কোনো সিদ্ধান্ত তাদের একক নয়, তাই আমরা সবাই তখন থানায় হাজির থাকব, দেখি পুলিশ কি করে, পুলিশ আমাদের গ্রেফতার করে কিনা দেখি। আন্দোলনরত শিক্ষকদের পুলিশি হাজিরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেতে না করুন আর ওই নোটিশটা কুকুরের লেজে বাঁধতে বলুন। বলে রাখি, গত শুক্রবার শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শনিবার বিকাশ ভবনের সামনে ধিক্কার সভার আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। রাতে সেই সভায় হাজির হয়ে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু বাবু। সঙ্গে এও বলেছিলেন, আন্দোলন আর আলোচনা একসঙ্গে চলতে পারে না।